বাংলার আকাশে দুর্যোগের ঘূর্ণিঝড়টা ঘটিয়ে আসে 1977 সাল থেকে। বামফ্রন্ট ক্ষমতায় এলো 2011 পর্যন্ত, 11 বলবো না, 8 পর্যন্ত, 2008 সাল পর্যন্ত যত কলকারখানা ছিল সব কলকারখানা শ্রমিক আন্দোলন করে সব তুলে দিল, সব লাল ঝান্ডায় চলে গেল। হুগলির ওপারে যে আমাদের সমস্ত কারখানাগুলো ছিল, যাকে ইস্টের ম্যানচেস্টার বলা হতো, সেটাও গেল বন্ধ হয়ে সিপিএম এর কল্যাণে। শেষে বুদ্ধবাবু এসে একটু চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে আমাদের এই নেত্রীর উত্থান ঘটে গেছে এবং আমরাও তার ভুলে বোঝানো ভুলে আমরা পা দিয়ে আমরা পচা শামুকে পা কেটেছি। উনি 2011 ক্ষমতায় আসার পর বাকি যেটুকু ধ্বংসের ছিল সেই ধ্বংসগুলো উনি করে দিয়েছেন। শুধু তাই নয়, তার পরিকল্পনা ছিল দেশটাকে তিনি, বাংলাটাকে বিচ্ছিন্ন করে তিনি বাংলাদেশের সঙ্গে এক করে পূর্ব বাংলা নাম করে তিনি প্রধানমন্ত্রী হবেন। তার প্রধানমন্ত্রী হওয়ার তো খুব শখ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া খুব কঠিন। তার দলের যা অবস্থা তো কুলোবে না। তার স্টেটে যা সর্বোচ্চ 42টা সংসদের আসন, তাই তার স্বপ্ন পূরণ হবে না। তো উত্তরপ্রদেশ নয় যে প্রধানমন্ত্রী তৈরি করে। এখন তার হাতে পড়ে দুটো বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের নষ্ট হয়ে গেল, নষ্ট না পিছিয়ে গেল। আপনার তাজপুর গভীর সমুদ্র বন্দরের কথা মনে আছে? তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরি হওয়া নিয়ে সমস্ত প্রকল্প রেডি হয়ে গেছিল। শুধু এই মহিলার জন্য এবং তার বিরোধিতার জন্য সেই তাজপুর আজ পর্যন্ত গঠিত হলো না। এবার আর একটা 2018 সালে সমস্ত বাংলার কাগজে বড় বড় করে একটা হেডলাইন বেরিয়েছিল। আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না, অনেকের নিশ্চয়ই মনে থাকবে, যে অশোকনগরে, উত্তর 24 পরগনার অশোকনগরে, সেখানে তেলের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে 140 মিলিয়ন ব্যারেল ওখানে তেল আছে। কিন্তু উনি করতে দিলেন না। তার কারণ হিসেবে দেখালেন কি? তার কারণ হিসেবে দেখালেন যে এখানে জনরোষ আছে, উৎখাত করা যাবে না, সুতরাং তেল যায় ভাঁড়বে। সম্প্রতি আমাদের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি গিয়েছিলেন নয়াদিল্লিতে এই তেলের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলতে, এবং নির্মলা সীতারামনের নির্দেশে ওএনজিসি আবার ওখানে পরীক্ষার কাজকর্মগুলো শুরু করবে, যে তেল ওখানে আদৌ রয়েছে কিনা, মানে তোলার মতো অবস্থায় রয়েছে কিনা। শুভেন্দু অধিকারী বলেছেন, যা লোক সরানোর আমি সরিয়ে দেবো, ইন্ডাস্ট্রি চাই, তার সঙ্গে তাজপুর গভীর সমুদ্র বন্দর, এই দুটো আমাদেরকে প্রাথমিকভাবে করতেই হবে বলে শুভেন্দু অধিকারী নিশ্চয়তা করেছেন। মানে তিনি বলেছেন যে আমাদের করতেই হবে এই দুটো, পড়ে থাকা প্রকল্প, আটকে থাকা র্যাবেরা, কারণ এতে দেশের অর্থনীতি, রাজ্যের অর্থনীতি পাল্টে যাবে। এই যে আমাদের ভদ্রমহিলা, তিনি
হেরেছেন তো হেরেছেন, এখন এমন অবস্থা হয়েছে তার বাইরে মুখ দেখাবার জায়গা নেই। তিনি ঘরবন্দি হয়ে আবার কি সমস্ত কবিতা টবিতা লিখছেন, কাকের ট্যাং বগের ট্যাং, আবার গিরগিটি নাকি লিখেছেন, কু কু কা কা, হাম্বা হাম্বা রাম্বা রাম্বার পর ওরকম একটা কিছু বেরোবে আর কি। তিনি যদি নিজেকে রবীন্দ্রনাথের ওপরে ভাবেন, বিদ্যাসাগরের ওপরে ভাবেন, রাজা রামমোহন রায়কে রাজা মোহন রায় করে দেন, তার তো গুণের শেষ নেই। এখন তার ভাইপোর সম্পত্তিও হচ্ছে গিয়ে অবৈধ, নিজের বাড়িও অবৈধ। নিজের বাড়ি সম্পর্কে মানে কথা আছে, তিনি কালীঘাট খালটাকে বুঝিয়ে সেটা সম্প্রসারণ করেছেন ঘরটাকে, এবং পেছনের সামনের যে মাঠটা আছে সেই মাঠটাকে। শুভেন্দু অধিকারী বলছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জমির দলিলও দেখাতে পারবেন না। তার ক্ষোভ, রাগ তার চোখে মুখে পরিষ্কার ফুটে উঠছে। একটা ছোট ভিডিও আপনাদের দেখাই, একটু দেখুন। মমতা ব্যানার্জির বাড়িটাই বেআইনি, কলকাতা কোর্টের জায়গায়। ওকে আগে বলবেন ওর বাড়ির দলিলটা দেখাতে, তারপরে আমি কাগজ দেখাবো। ও তো নিজেই যে রাজ্যে 2,15,00,000 বেকার, যে রাজ্যে 1 কোটি যুবক পেটের দায় বাইরের রাজ্যে, যে রাজ্যে দুর্গা মূর্তি ভাঙা হয়, যে রাজ্যে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হয়, যে রাজ্যে বিহার, গুজরাট, উত্তরপ্রদেশের লোককে বহিরাগত বলা হয় আর বাংলাদেশি মুসলমানকে বলা হয় জামাই, যে রাজ্যে আরজিকর ঘটে, যে রাজ্যে ছোট্ট তামান্না ঘটে, যে রাজ্যে দুর্গাপুর মেডিকেল কলেজ ঘটে, যে রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন শরীর থাকলে জ্বর জারি হয়, তেমনি একটু আধটু রেপ হয়। সব কটা 420, পিসি যেমন 420, ভাইপো তেমনি 420। এখন এই দিকে দিকে দেখছেন না আপনার ওই শুধু চোর ধরা পড়ছে, আর নেতারা সমস্ত পালিয়ে আছে। 32 জন এমপি, 32 জন এমএলএ এবং এমপি সব মিলিয়ে ওই দিল্লি আর কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করছে, যদি একটু জায়গা পাওয়া যায়। কিন্তু বিজেপির দিক দিয়ে কোনো সারা শব্দ মিলছে না। আর যদি বিজেপি সারা শব্দ দেয় তাহলে কিন্তু সেটা ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কারণ বাংলার মানুষ কিন্তু বিজেপিকে ক্ষমতা দিয়েছে, ওই চোর জোচ্চর গুলোকে নয়। একটাও ভালো নেই ওখানে, সব কটা চোর চোর চোর, প্রত্যেক কটাকে আগা পাঁচতলা চিনি। কয়েকটা কি করে বেরিয়ে গেল ভগবান জানে। এই নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর আমি একটা ভিডিও করেছিলাম যে ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে না, তো ঢাকি সহই কিন্তু বিসর্জন হয়ে গেল। এখন না ভাইপো বেরোতে পারছেন, না এখন পিসি বেরোতে পারছে। ওই বলেছি সলতে হয়ে জ্বলবে, ও তার মধ্যে আবার সুব্রত বক্সী পদত্যাগ করে দিয়েছে। তাহলে প্রদীপ জ্বালিয়ে বসবেটা কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাকি সায়নী ঘোষ, নাকি মহুয়া মৈত্র, অথবা সাগরিকা ঘোষ? এদের তো যাওয়ার জায়গা নেই, রাজনীতিও করার জায়গা নেই। সায়নী যাই বা অভিনয় টভিনয় করতো, যাই বা করতে পারতো, সে তো এখন আর টালিগঞ্জে সুযোগ পাবে না। এতদিন তোমরা ক্ষমতা দেখিয়েছ, এবার যাদের হাতে ক্ষমতা গেছে তারা কি এবার প্রতিশোধ নেবে না? নেবে। সুতরাং ঝাঁপে লাঠি যাকে বলে না বাংলায়, ঝাঁপে লাঠি পড়ে গেছে, তৃণমূলে ঝাঁপে লাঠি পড়ে গেছে। এখন সলতে জ্বালানোর লোক পাওয়া যাবে না। এত ক্ষতি পশ্চিমবঙ্গের, চুরি জোচ্চুরি, তার সঙ্গে
উন্নয়নের দিকে ঠেলে দেওয়া এবং দেশকে বিচ্ছিন্ন করে অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার একটা চক্রান্ত, দেশদ্রোহিতার চক্রান্ত। বুঝলেন দর্শক, দেশদ্রোহিতার চক্রান্ত। এই চক্রান্তে ওনার ফাঁসি হওয়া উচিত। যে দেশকে যে বিভক্ত করে অন্য দেশের হাতে তুলে দেওয়ার কোনো রকম পরিকল্পনা করে, তাকে দেশদ্রোহী তকমা দিয়ে তার ফাঁসি হওয়া উচিত। এর যদি প্রমাণ হয়, যে কথাটা ঘুরে বেড়াচ্ছে বাজারে, এটা যদি প্রমাণ হয়, এই কথাটা প্রথমে আমি বলেছিলাম, তাহলে কিন্তু ওনার ওপরে কিন্তু একটা বিরাট একটা কালো অধ্যায় নেমে আসবে। সেখান থেকে উনি বেরোতে পারবেন না। অ্যারেস্ট তো হবেন, যে কোনো দিন অ্যারেস্ট হবেন। আগে ভাইপো হবে, তারপর পিসি হবে, তারপরে দেখবেন খেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।